আমাকে কি শোনা যাচ্ছে? কেউ রেসপন্স করে একটু, আমি বুঝতে পারছি না। জি স্যার। জি স্যার, শোনা যায়। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, আচ্ছা, যাই হোক, আমরা এই চ্যাপ্টারটা আজকে পড়াবো এবং আজকে এই চ্যাপ্টার শেষ করে ফেলবো। খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এটা মাথায় রাখতে হবে। মানে একটা সেট হবে সম্পূর্ণ এই চ্যাপ্টারের উপরে। ওকে, সুতরাং আমরা একটু ভালো করে দেখি। নিউক্লিক অ্যাসিড আর ম্যাক্রোমলিকুল। ম্যাক্রোমলিকুল মানে যেগুলো বাল্কিয়ার মলিকুল, মানে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র মলিকুল গুলো কম্বাইন করে যে একটা লং মলিকুল তৈরি করে, সেগুলোকে আমরা হচ্ছে নিউক্লিক অ্যাসিড বলতেছি। নিউক্লিক অ্যাসিডের ক্ষুদ্র মলিকুলটা কি? আমরা জানি নিউক্লিক অ্যাসিডের ক্ষুদ্র মলিকুল গুলো হচ্ছে সুগার, তারপরে হচ্ছে হলো ফসফেট, আর কি আছে? বেজ, না, নাইট্রোজিনাস বেজ। এই তিনটা কম্বাইন করলে ধরো এক ধরনের পাওয়া যাবে। প্রোগ্রামে আস্তে আস্তে সবই আসবো। তো এই এই তিনটা মলিকুলকে রিপিটিং ভাবে বারবার করে যখন আমরা সেট করতে যাই, তখন একটা বাল্কিয়ার মলিকুল তৈরি হচ্ছে, যেটাকে আমরা বলতেছি নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড সাধারণত হয় দুই ধরনের, ডিএনএ আর আরএনএ। হ্যাঁ, ডিএনএ মানে হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড। ওকে, এগুলো মানে ডিএনএ এবং আরএনএ ডিপেন্ড করে হচ্ছে সুগারের উপর। আমরা দেখি একটু স্ট্রাকচার অফ নিউক্লিক অ্যাসিড। তাই স্ট্রাকচারাল ইউনিটস অফ নিউক্লিক অ্যাসিডস আর নিউক্লিওটাইড। হ্যাঁ, এই নিউক্লিওটাইড কে ভাঙলে দেখো, প্রথমে আমি একটু খোলা করে বলি, হচ্ছে হলো আমাদের প্রথমে কি কি আছে? মেইন এলিমেন্ট তিনটা কি কি? একটা হচ্ছে ফসফেট, না, একটা হচ্ছে ফসফেট, আর একটা কি আছে? সুগার, না। এটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট সুগার, যেটাকে আমরা বলি রাইবোজ, রাইবোজ সুগার। আর কি আছে? ফসফেট, নাইট্রোজিনাস বেস। হ্যাঁ, তাহলে আমাদের যে ডিএনএ বা আরএনএ আছে, এই ডিএনএ বা আরএনএ কে যদি আমরা ভাঙি, তাহলে পাওয়া যায় নিউক্লিওটাইড। ওকে, নিউক্লিওটাইড। ডিএনএ বা আরএনএ কে যদি আমরা ভাঙি, ডিএনএ বা আরএনএ কে ভাঙলে আমরা পাই নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড কে আবার যদি আমরা সিনথেসিস করি বা হাইড্রোলাইসিস করি, ভাঙি, পানি দিয়ে ভাঙি, তাহলে এই তিনটা উপাদান পাওয়া যায়। কি কি? হেটারোসাইক্লিক বেস, যেটাকে আমরা বলতেছি নাইট্রোজিনাস বেস। হ্যাঁ, নাইট্রোজিনাস বেস পাওয়া যায়। সুগার রেসিডিউ পাওয়া যায়, যেটাকে আমরা বলতেছি রাইবোজ সুগার। আর ফসফরিক অ্যাসিড, এই তিনটা কম্পাউন্ড পাওয়া যায়। এটা তোমাদের জন্য খুব দরকার, ঠিক আছে? নাইট্রোজিনাস বেস, ওকে, সুগার রেসিডিউ অর রাইবোজ সুগার এন্ড ফসফরিক অ্যাসিড, এই তিনটা সব সময় পাওয়া যায়। ডিএনএ আরএনএ এগুলো যা কিছু ভাঙো না কেন, এগুলো পাবা। The basic structure of nucleic acids consists of a polymer chain, যেটাকে আমরা বলি যে হলো ওই যে তিনটা, দেখো এখানে খেয়াল করো সবাই, আমি যেখানে হচ্ছিল মাউসটা রাখতেছি, এখানে একটা ওয়েভি আছে। ওয়েভটা দেখো, ওয়েভ মানে জাস্ট মিন্স ইটস আ চেইন, ইটস আ চেইন। ওকে, ইটস আ চেইন। এই চেইনের সাথে কে যুক্ত আছে? ফসফরিক অ্যাসিডের। হ্যাঁ, ফসফরিক অ্যাসিড। আর ফসফরিক অ্যাসিড যেহেতু অক্সিজেনের মাধ্যমে লিংকেজ হয়ে আছে, সো দিস ইজ কল্ড ফসফেট এস্টার। ফসফেট এস্টার। ওকে, এই ফসফেট এস্টারটা আবার অক্সিজেনের সাথে সুগার, সুগারের সাথে আবার চেইন, মানে এক কথায় আমাদের দেখো সবসময় নাইট্রোজিনাস বেস, নাইট্রোজিনাস বেস অলওয়েজ সুগারের সাথে অ্যাটাচ থাকে, আর সুগার অ্যাটাচ থাকে হচ্ছে ফসফরিক অ্যাসিডের সাথে। সব জায়গাতে একই রকম, একই রিপিটিং ইউনিটটা আসছে। ওকে, সবসময় একই আসে। নাইট্রোজিনাস বেস অলওয়েজ কার সাথে যুক্ত থাকবে? সুগারের সাথে। দেখো এখানে দেখা যাচ্ছে নাইট্রোজিনাস বেস অলওয়েজ সুগারের সাথে অ্যাড থাকে, আর এই সুগার অ্যাড থাকে হচ্ছে হলো ফসফরিক অ্যাসিডের সাথে ফসফেট লিংকেজের মাধ্যমে। এই অক্সিজেন এবং সুগারের মধ্যে যে লিংকেজ, দিস ইজ কল্ড দ্য ফসফেট লিংকেজ। এই ফসফেট লিংকেজের মাধ্যমে অ্যাটাচ থাকে। এখানে বলছে দ্য বেসিক স্ট্রাকচার অফ নিউক্লিক অ্যাসিড কনসিস্টস অফ এ পলিমার চেইন where phosphoric acid forms an ester linkage with sugar। ঠিক আছে, এই যে সুগারের সাথে ফসফরিক অ্যাসিড একটা এস্টার লিংকেজ করে, যেটাকে আমরা বলি ফসফেট লিংকেজ। হ্যাঁ, ইন আদার ওয়ার্ডস পলিএস্টার চেইন হ্যাজ অল্টারনেট ফসফরিক অ্যাসিড এন্ড সুগার রেসিডিউ। এই কথাগুলো আমরা দরকার নেই, জাস্ট আমরা একটু দেখলাম যে হলো নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ আরএনএ কিভাবে তৈরি হয়। নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ আরএনএ এগুলো হচ্ছিল তিনটা মেইন এলিমেন্ট দ্বারা গঠিত। একটা হচ্ছে নাইট্রোজিনাস বেস অর হেটারোসাইক্লিক বেস,
The another one is sugar residue, which is called the ribose sugar, and the another component of the DNA or RNA is phosphoric acid. Rafi, এই যে তো মানে আমরা দেখতে পেলাম আচ্ছা, তো আমরা দেখতে পেলাম যে ডিএনএ আরএনএ এগুলো এক কথায় তিনটা কম্পোনেন্ট দ্বারা গঠিত, এবং এই কম্পোনেন্ট গুলো কিভাবে লিঙ্কেজ থাকে, সুগারের সাথে লিঙ্কেজ থাকে হচ্ছে হলো ফসফরিক অ্যাসিডের, যেটা ফসফেট লিঙ্কেজ বলি। অক্সিজেনের সাথে ফসফরিক অ্যাসিডের যে অক্সিজেন পার্ট আছে, অক্সিজেন পার্টের সাথে সুগার অ্যাটাচ থাকে, আর এই সুগারের সাথে অ্যাটাচ থাকে নাইট্রোজেনাস বেস। এখন এগুলো কিভাবে অ্যাটাচ থাকে সেটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের স্টাডি, ঠিক আছে? এগুলো দরকার নেই। আমরা তাহলে দেখলাম যে নিউক্লিওটাইড কি, নিউক্লিওটাইড হচ্ছে হলো যদি আমরা ডিএনএ বা আরএনএ কে ভাঙি, তাহলে ডিএনএ এবং আরএনএ যে রিপিটিং ইউনিট দ্বারা গঠিত সেটাই হচ্ছে হলো নিউক্লিওটাইড। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ তো না, এটা ফসফরিক অ্যাসিড লিঙ্কেজ সুগারের সাথে, সুগার লিঙ্কেজ নাইট্রোজেনাস বেসের সাথে, এটা একটা ইউনিট, রাইট? এটা একটা ইউনিট, হ্যাঁ। আবার দেখো এটাও একটা ইউনিট, হ্যাঁ, যে ফসফরিক অ্যাসিড সুগার নাইট্রোজেনাস বেস ইউনিট। এইভাবে করে তার মানে কি, এই যে ফসফরিক অ্যাসিড সুগার আর নাইট্রোজেনাস বেস তিনটা কম্বাইন করে যে একটা ইউনিট তৈরি করছে, এই ইউনিটটাকে কি বলে? স্যার নিউক্লিওটাইডস। নিউক্লিওটাইড। ওকে, এই নিউক্লিওটাইডকে যদি আমরা ভেঙে যদি এই ফসফরিক অ্যাসিডটাকে বের করে দিই, তাহলে থাকবে কি শুধু সুগার আর নাইট্রোজেন বেস, হ্যাঁ। এই সুগার আর নাইট্রোজেন বেসটা থাকবে। সুগার আর নাইট্রোজেন বেসটাকে কি বলা হয়? নিউক্লিওসাইড। আমরা এখানে দেখবো নিউক্লিওসাইড, হ্যাঁ। A sugar is attached to a heterocyclic base or nitrogenous base, যেটা বলছি, through a glycosidic linkage, and this whole unit constitutes a nucleoside. তার মানে আমরা দেখলাম যে সুগার এবং নাইট্রোজেনাস বেস মানে যখন হচ্ছে কম্বাইন করতেছে, তখন আমরা সেটাকে বলতেছি নিউক্লিওসাইড। আর যখন এই নিউক্লিওসাইডের সাথে যখন ফসফরিক অ্যাসিড কম্বাইন করতেছে, তখন আমরা বলতেছি নিউক্লিওটাইড। আমার কথা কি সবাই বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, কোনো কনফিউশন থাকলে ক্লিয়ার হবা, কারণ এক সেট কোশ্চেন হবে এখান থেকে, এটা তোমাদের জানাও দরকার। আচ্ছা, ওকে। সো এখন আমরা প্রথমে আসবো, প্রত্যেকটার সাথে আমরা পরিচিত হব। পরিচিত হওয়ার পরে লিঙ্কেজ গুলো কিভাবে হয় সেগুলো আমরা দেখব, হ্যাঁ। ডিএনএ এবং আরএনএ কিভাবে লিঙ্কেজ হচ্ছে, মানে ডিএনএ এবং আরএনএ কিভাবে তৈরি হচ্ছে, সেই জিনিসগুলো আমরা দেখে নেব। তার আগে আমরা হচ্ছে মেইন এলিমেন্ট গুলো স্ট্রাকচার কিরকম সেগুলো যদি আমরা দেখে নিই, তাহলে আমাদের স্টাডিটা সুবিধা হয়ে যাবে। আমরা জানি যে হলো ডিএনএ এবং আরএনএ দুইটার মধ্যেই একটা নাইট্রোজেনাস বেস থাকে, নাইট্রোজেনাস বেস, ওকে, নাইট্রোজেন বেস থাকে। তার মানে এগুলো সব বেসিক ক্যারেক্টার, এগুলো সব বেসিক ক্যারেক্টার। এই বেস গুলোকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, নাইট্রোজেনাস বেসকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পিরিমিডিন। আমরা জানি পিউরিনের স্ট্রাকচারটা কি রকম। পিউরিনের বেসিক স্ট্রাকচারটা হচ্ছে একটা 6 মেম্বার রিং, আর সেই সাথে একটা 5 মেম্বার রিং হচ্ছে অ্যাটাচড। দেখো এখানে খেয়াল করো, আমি মাউস এখানে দিচ্ছি 1 2 3 4 5 6, এটা কি 6 মেম্বার রিং হলো, রাইট? 6 মেম্বার রিং পিউরিন বেজে দেখা যাচ্ছে। এবং পিউরিনের এই 6 মেম্বার রিং এর সাথে 5 মেম্বার রিং একটা যুক্ত, আবার 1 2 3 4 5, তার মানে 6 মেম্বার রিং 5 মেম্বার রিং is attached with together, ঠিক আছে? এবং তারা হচ্ছে হলো পিউরিন এটা তৈরি করে। দেখো এটাও কিন্তু এটা পিউরিনের বেসিক স্ট্রাকচার। যখন আমি অ্যামোনিয়া এই যে NH2 গ্রুপটাকে বাদ দিয়ে দিলাম, আমি যদি একটুকু বাদ দিয়ে দিই, এই অংশটুকু বাদ দিয়ে দিই, বা এখান থেকে এই অংশটুকু বাদ দিয়ে দিই, এই অংশটুকু বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কিন্তু এই যে বেসিক এই যে স্ট্রাকচারটা থাকবে, এটাই হচ্ছে হলো পিউরিন বেস।
আর পিউরিন বেজের মধ্যে আমাদের কি থাকে দেখো, পিউরিন বেজের মধ্যে আসলে নাম্বারিংটা শুরু করা হয় হচ্ছে হলো এখান থেকে। হ্যাঁ, আমার মাউসের ইয়েটা দেখতে পাচ্ছ তো না, এই নাইট্রোজেন। ওকে ওকে, জি স্যার। হ্যাঁ, তাহলে 1, তারপরে আমরা এখানে 2 শুরু করব, 2 3 4 5 6 7 8 9। ওকে, ক্লিয়ার সবাই? তাহলে জি স্যার। পিউরিন বেজের বেসিক স্ট্রাকচার আমি একটু তোমাদের বোঝানোর জন্য এভাবে পড়াচ্ছি, কারণ স্ট্রাকচার গুলো অনেক কমপ্লিকেটেড এবং যখন অনেকগুলো স্ট্রাকচার পড়বা তখন মাথা আওলাই যায়, কিভাবে কোনটা হবে এগুলো বুঝতে পারো না তোমরা, এই জন্য আমি একটু বুঝাই দিচ্ছি। সেটা হচ্ছে হলো পিউরিন বেজে, তার মানে আমরা বুঝলাম কমন স্ট্রাকচারটা কি, একটা হচ্ছে হলো 6 মেম্বার রিং আর একটা হচ্ছে 5 মেম্বার রিং, দুইটা ফিউজড অবস্থায় থাকে, লাগানো অবস্থায় থাকে। হ্যাঁ, এটাই। এবং আমরা কাউন্ট করি 1 নম্বর পজিশনে, 1 নম্বর পজিশনে এবং 3 নম্বর পজিশনে দুইটা নাইট্রোজেন থাকে, 1 3। দেখো 1 2 3, 1 আর 3 নম্বর পজিশনে নাইট্রোজেন থাকে। আমরা জানি বেনজিন এ একটা সিঙ্গেল বন্ড, একটা ডাবল বন্ড, এই যে ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল, তার মানে হচ্ছে হলো বেনজিনের মতো এখানে অল্টারনেট ডাবল বন্ড থাকবে এবং 1 নম্বর এবং 3 নম্বর পজিশনে দুইটা নাইট্রোজেন থাকবে। শুধু এটা হচ্ছে 6 মেম্বার রিং এর ক্ষেত্রে। যদি 5 মেম্বার রিং এ যায় তাহলে আমরা যেহেতু কাউন্ট করে দেখতেছি যে 7 এবং 9 পজিশনে হচ্ছে হলো নাইট্রোজেন থাকবে। ওকে, 7 এবং 9 পজিশনে নাইট্রোজেন থাকবে। তবে 7 পজিশনে নাইট্রোজেনের সাথে ডাবল বন্ড হয়, আর 9 পজিশনে নাইট্রোজেন যেহেতু এখানে ডাবল বন্ড নাই, তাই নাইট্রোজেনের ভ্যালেন্সিটাকে স্যাটিসফাই করার জন্য একটা হাইড্রোজেন চলে আসবে। ওকে, তার মানে আমরা দেখতেছি যে পিউরিন বেসটাতে বেসিক স্ট্রাকচার হচ্ছে হলো 1 নম্বর 3 নম্বর 7 নম্বর এবং 9 নম্বর পজিশনে 4টা নাইট্রোজেন থাকে। এবং আমরা নাম্বারিং গুলো করি কি করে, প্রথমে 6 নম্বর রিংটা কাউন্ট করে যাব, তার মানে 1 2 3 4 5 6 কাউন্ট করলাম। তারপরে আবার এই পাশে যাই, এই নাইট্রোজেন এটা হচ্ছে 7 8 9। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে পিউরিন বেজের কমন স্ট্রাকচারটা হচ্ছে হলো 1 নম্বর পজিশন, 3 নম্বর পজিশনে নাইট্রোজেন আছে, 7 নম্বর পজিশনে নাইট্রোজেন আছে, 9 নম্বর পজিশনে নাইট্রোজেন আছে। এই ব্যাপারে কি কারো কোনো কনফিউশন আছে? No confusion, sir. No, sir. নো কনফিউশন। কনফিউশন থাকা যাবে না, কারণ আমি গুরুত্ব দিচ্ছি, মানে এটা অবশ্যই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। দিয়ে দিলাম রাইট ডাউন দ্য নাইট্রোজিনাস বেস প্রেজেন্ট ইন ডিএনএ। তাহলে ডিএনএ এর ক্ষেত্রে কোন নাইট্রোজিনাস বেস গুলো আছে সেগুলোর স্ট্রাকচারটা হচ্ছে তোমাকে লিখতে হবে। তুমি শুধু লিখে দিলা যে অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন থাইমিন, এই কয়টা লিখে দিলা, আমি নিব না। অ্যান্সার তুমি 0-তে 0, মানে 4-এ 0 পাবা। যদি দেখে দিই ড্র দা স্ট্রাকচার অফ নাইট্রোজিনাস বেস প্রেজেন্ট ইন ডিএনএ, সেই ক্ষেত্রে তোমাকে পিউরিন এবং পিরিমিডিনের যে ডিএনএ তে 4টা আছে, অ্যাডেনিন গুয়ানিন তারপরে সাইটোসিন থাইমিন, এই 4টার স্ট্রাকচার তোমাকে লিখতে হবে। এই জন্য আমি স্ট্রাকচার গুলোকে ভালো করে বলেছি। আর স্ট্রাকচার লেখার সময় যদি তুমি একটু মাত্র ভুল করো, তোমার জন্য ওই স্ট্রাকচারটা 0। তুমি সবকিছু লিখছো, হয়তো একটা ফাংশনাল গ্রুপটা ঠিক মতো লেখো নাই, বা একটা NH2টা এখানে না দিয়ে উপরে দিয়েছো আর এটা নিচে দিয়েছো, ওকে, মার্কস পাওয়ার কোনো চান্স নাই। তো বি কেয়ারফুল। তাহলে পিউরিন বেজের আমরা কমন স্ট্রাকচারটা দেখলাম, এবং এই পিউরিন বেজের কমন স্ট্রাকচারে যে আমরা দেখতেছি পিউরিনটা হচ্ছে হলো দুইটা ভাগে ভাগ করা হয়েছে, অ্যাডেনিন এবং গুয়ানিন। পিউরিনের বেজ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে অ্যাডেনিন আর একটা হচ্ছে গুয়ানিন। ওকে, অ্যাডেনিন বেজ, অ্যাডেনিন পিউরিন বেজ এবং গুয়ানিন, এই অ্যাডেনিন গুয়ানিন দুইটাই কিন্তু ডিএনএ এবং আরএনএ দুইটার মধ্যে আছে। ওকে, তার মানে হচ্ছে হলো ডিএনএ এবং আরএনএ দুইটার মধ্যেই যে পিউরিন বেসটা থাকে সেটা সেম, অ্যাডেনিন এবং গুয়ানিন দুইটাই থাকে ডিএনএ এবং আরএনএ এর মধ্যে। ডিএনএ তে যে বা আরএনএ তে যে অ্যাডেনিনটা থাকে সেটা 4 নম্বর পজিশনে একটা অ্যামিনো গ্রুপ থাকে, NH2 4 নম্বর পজিশনে একটা অ্যামিনো গ্রুপ থাকে।
অ্যাডিনিনের 4 নম্বর পজিশন আমরা জানি যে পিউরিন বেজের কমন স্ট্রাকচার 1 নম্বর পজিশনে, 3 নম্বর পজিশনে, 7 নম্বর পজিশনে, 9 নম্বর পজিশনে একটা নাইট্রোজেন থাকে এবং 6 মেম্বার রিংটা অবশ্যই অ্যাকর্ডিং টু বেনজিন রিং ইট উইল হ্যাভ alternate double bond, as well as in the 7 nitrogen atom it will have a double bond with the 8 number of carbon, but in case of 9 number of nitrogen it will not have any hydrogen double bond, rather it will have hydrogen. You have to mind it, you have to keep in mind, very important, that the amino group is present in the 4 position, right? এখানে অ্যাডেনিন বেজে ক্লিয়ার সবাই। কিন্তু যদি আমরা আবার গুয়ানিনে চলে যাই, গুয়ানিনের ক্ষেত্রে অ্যামিনো গ্রুপটা চলে আসবে 2 নম্বর পজিশনে। অ্যাডেনিনের ক্ষেত্রে 4 নম্বর পজিশনে ছিল, গুয়ানিনের ক্ষেত্রে 2 নম্বর পজিশনে চলে আসছে এবং 4 নম্বর পজিশনে একটা হাইড্রক্সিল গ্রুপ চলে আসছে। ঠিক আছে, ক্লিয়ার? ডিএনএ এবং আরএনএ যে পিউরিন বেসগুলো আমরা দেখলাম সেগুলোর কমন স্ট্রাকচার আমি যদি বলে দিই, অ্যাডেনিন এবং গুয়ানিনটা কিভাবে লিখতে হবে তোমাদের ঠিক এই পারফেক্ট ওয়েতে লিখতে হবে। 4 নম্বর পজিশনে অ্যামিনো গ্রুপ থাকলে, পিউরিন বেসের 4 নম্বর পজিশনে অ্যামিনো গ্রুপ থাকলে সেটাকে আমরা বলতেছি অ্যাডেনিন, এবং যদি অ্যামিনো গ্রুপটা 2 নম্বর পজিশনে থাকে এবং 4 নম্বর পজিশনে হাইড্রক্সিল গ্রুপ থাকে, ইট ইজ কল্ড গুয়ানিন। ওকে, এবারে আসি আমরা পিরিমিডিন বেস। হ্যাঁ বলো বলো। স্যার অ্যাডিনিনের ক্ষেত্রে 9 নম্বর পজিশনে স্যার নাইট্রোজেনের সাথে যে একটা হাইড্রোজেন আছে স্যার, ওইটা যদি বন্ড দিয়ে যদি লিখি স্যার, মানে NH এর মাঝখানে যদি একটা স্যার ওই যে লাইন টানি স্যার বন্ড। হ্যাঁ, না কোনো সমস্যা নাই, NH এর মাঝে তুমি একটা বন্ড টেনে দিতে চাচ্ছ তো কোনো সমস্যা নাই, দিতেই পারো। ওটা বন্ড আছেই, বন্ড তো আছে। এইচ তো নাইট্রোজেনের পাশে তো কি অবস্থা আছে, কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে আছে, কোভ্যালেন্ট বন্ডটা তুমি দেখা দিতেই পারো, নো প্রবলেম, দেখা দিতেই পারো। ক্লিয়ার? আচ্ছা, পিরিমিডিন বেজে আমরা যাই। পিরিমিডিন বেজটা কি? পিউরিন বেজের থেকে জাস্ট হচ্ছে এক রিং কম আছে, বাকি যে 6 মেম্বার রিং ছিল পিউরিন বেজের যে 6 মেম্বার রিং, সেই 6 মেম্বার রিং এর মতোই পিরিমিডিন বেজের 6 মেম্বার রিং। ঠিক আছে, আমরা নাম্বারিং করব, যে হলো ধরো যদি এটা 1 ধরি তাহলে এই পাশে কাউন্ট করলে 9, এই এনটা এই নাইট্রোজেনটা হচ্ছে পরে আসে, তার মানে এই পাশ দিয়ে কাউন্ট না করে আমরা এই পাশ দিয়ে কাউন্ট করে যাই 1 2 3 4 5 6, তাহলে 1 3 পজিশন, যেমন এখানে 1 3 পজিশন নাইট্রোজেন ছিল 6 মেম্বার রিং এ, পিরিমিডিন বেজেও হচ্ছে হলো 1 3 পজিশনের নাইট্রোজেন থাকবে এবং অবশ্যই প্রত্যেকটাতে অল্টারনেট ডাবল বন্ড বেনজিনের মতো, as it has a aromatic character so it will have the what is that called, alternate double bond. ওকে, এইটা হচ্ছে হলো আমরা যদি এমন করি, দেখো পিরিমিডিন বেসটাকে আবার ডিএনএ এবং আরএনএ এর মধ্যে একটু পার্থক্য করেছে। ডিএনএ এবং আরএনএ দুইটার মধ্যে কিন্তু সাইটোসিন আছে। পিরিমিডিন বেজের কমন বেসটা হচ্ছে সাইটোসিন বেস, যেটা হচ্ছে ডিএনএ এবং আরএনএ উভয়ের মধ্যে আছে। বাকি থাইমিনটা হচ্ছে ডিএনএ এর মধ্যে আছে আর ইউরাসিলটা হচ্ছে হলো আরএনএ এর মধ্যে আছে। সো আমি যদি এখন বলি draw the nitrogenous base present in DNA, তাহলে তোমার অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর থাইমিন দিতে হবে, ইউরাসিল দিলে হবে না। ওকে, যদি বলি draw the nitrogenous base present in RNA, সেক্ষেত্রে তোমার অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর ইউরাসিল দিতে হবে, সেক্ষেত্রে তোমার থাইমিন দেওয়া চলবে না। ওকে, ক্লিয়ার? ওকে, যেটা কমন বেজ আছে সাইটোসিনের 2 নম্বর পজিশনে হাইড্রক্সিল গ্রুপ, 4 নম্বর পজিশনে অ্যামিনো গ্রুপ। ক্লিয়ার? 4 নম্বর পজিশনে অ্যামিনো গ্রুপ। দেখবা এগুলো একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে করতে মাথায় থাকবে, 2-1 বার দেখবা মাথা আওলাই যাবে, মানে কোন পজিশন কত ছিল এগুলো আর মনে থাকবে না। সো বি কেয়ারফুল। সাইটোসিনের ক্ষেত্রে 2 নম্বর পজিশনে হাইড্রক্সিল গ্রুপ, 4 নম্বর পজিশনে অ্যামিনো গ্রুপ। থাইমিনের ক্ষেত্রে 2 নম্বর পজিশনে হাইড্রক্সিল গ্রুপ আছে, 4 নম্বর পজিশনে হাইড্রক্সিল গ্রুপ আছে। থাইমিন আর ইউরাসিল সেম, 2 নম্বর এবং 4 নম্বর পজিশনে হাইড্রক্সিল গ্রুপ আছে। জাস্ট ডিফারেন্সটা হচ্ছে থাইমিনের ক্ষেত্রে একটা মিথাইল গ্রুপ চলে আসছে 5 নম্বর কার্বনে, যেটা ইউরাসিলের ক্ষেত্রে নেই।
আমাদের এই প্রত্যেকটা পেজের স্ট্রাকচার তোমরা খাতায় লিখে লিখে বারবার প্র্যাকটিস করবা, যাতে করে কোন বেজ কি, কোন বেজের স্ট্রাকচারটা কি সেটা তোমরা ভালো করে ধরতে পারো। ক্লিয়ার সবাই? তাহলে আমরা দেখলাম যে ডিএনএ, আরএনএ অথবা আমরা যেটা বলি নিউক্লিক অ্যাসিড, এইগুলোর মধ্যে যে 4টা বেজ আছে, এই 4টা বেজ আমাদের হলো খুব ইম্পর্টেন্ট। এই 4টা বেজ আমরা দেখলাম যে পিউরিন, পিরিমিডিন বেজগুলো কি। এরপরে আসি আর কি কি আছে, সুগার আছে, তাই না? সুগার আছে নিউক্লিক অ্যাসিডের মধ্যে, সুগার আছে কি সুগার, রাইবোজ সুগার, 5 কার্বন বিশিষ্ট সুগার। হ্যাঁ, 1 2 3 4 5, 5 কার্বন বিশিষ্ট সুগার। আর এটাকে আমরা বলি গ্লাইকোসাইডিক লিংকেজ। গ্লাইকোসাইডিক লিংকেজ, লিংকেজের মাধ্যমে 1 নম্বর এবং 4 নম্বর কার্বন, 1 নম্বর কার্বন এবং 4 নম্বর কার্বন অক্সিজেন দ্বারা লিংকেজ হয়েছে, দ্যাট ইজ কল্ড দ্য গ্লাইকোসাইডিক লিংকেজ। ওকে, এই তার মানে হলো সুগারটা কখনো ওপেন চেইন স্ট্রাকচার না, এটা হলো ক্লোজ চেইন। ক্লোজ চেইন স্ট্রাকচারে oxygen is linked with 1 and 4 carbon. ওকে, এটা আমাদের দেখতে হবে। সুগারের একটা জিনিস মাথায় রাখবা, আমরা যে ক্লোজ চেইন রিংটা দিব, ক্লোজ চেইন রিং মানে কি, একটা অক্সিজেন দিব, আমরা যদি 5 কার্বন বিশিষ্ট, মানে সরি 5 কার্বন বলবো না, আমরা যদি বলবো যে যেমন দেখো 1 2 3 4 5, তার মানে 5 রিং যদি আমরা করি, 5 বন্ডেড রিং বলি, এটাই ভালো শোনায়। 5 বন্ডেড রিং, 1 2 3 4 5 বন্ডেড রিং এর উপরের তাতে অক্সিজেন দিয়ে দিব। 1 নম্বরটাতে আমাদের 1 2 প্রত্যেকটাতে আমরা যদি একটা টান দিই, তাহলে 1 নম্বর পজিশনে দেখো, 1 নম্বর পজিশনে হাইড্রোক্সিল গ্রুপটা উপরে, এটা কিন্তু উপর নিচ করা যাবে না, উপর নিচ করলে কিন্তু এটা স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়। এই জন্য আমি বারবার করে বলতেছি, তুমি যদি বলো যে দিলেই হলো, হাইড্রোজেনটা আমি উপরে দেবো, হাইড্রোক্সিলটা নিচে দেবো, ভুল। যদি তুমি এটা দাও তোমার উত্তর হবে না, কারণ হাইড্রোক্সিল উপরে দিলে এটা ডি হবে, এটা কখনো এল এর দিকে আর যাবে না। সুতরাং তুমি তোমার মন মতো যে যদি হাইড্রোক্সিলটাকে নিচে দাও বা উপরে দাও, চেঞ্জ করো, হবে না। যেটা আছে অ্যাকর্ডিং টু লিটারেচার সেটাই দিতে হবে, কারণ এটা হচ্ছে ডি রাইবোজ, ক্যাপিটাল ডি। আমি মনে হয় এর আগের দিন তোমাদেরকে বলেছি, ক্যাপিটাল ডি মিন্স configuration, so you don't have any right to change your structure, ঠিক আছে? আচ্ছা, ওকে, গ্রেট, আমরা শুরু করে দিই আরো। হ্যাঁ, তো তাহলে 1 নম্বর পজিশনে হাইড্রোক্সিলটা অবশ্যই উপরে থাকবে, 2 নম্বর এবং 3 নম্বর পজিশনে হাইড্রোক্সিল গ্রুপটা নিচের দিকে থাকবে, 4 নম্বর পজিশনে একটা অ্যালকোহলিক গ্রুপ CH2OH, মিথাইল অ্যালকোহল, CH2 বা মিথাইল অ্যালকোহল বলাটা ভুল হবে, মিথিলিন অ্যালকোহল, CH2OH, এই গ্রুপটা উপরে থাকবে। ক্লিয়ার? এটা আমরা চেঞ্জ করতে পারবো না। আমি কি সবাইকে বোঝাতে পারছি? হ্যালো, জি স্যার। জি স্যার। বিষয়গুলো খুবই কনসাস। আমি মনে হয় 2-1 জনের শুধু রেসপন্স পাচ্ছি, মেয়েদের দিক থেকে কোনো রেসপন্স পাচ্ছি না। তবে আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে জিনিসগুলো যদি তোমরা কখনো বুঝতে না পারো আমাকে রেসপন্স করবা, কারণ এই স্ট্রাকচার গুলো এমন একটা জিনিস, তুমি যদি একটু কম বেশি করতে, একটু চেঞ্জ করতে চাও, তোমার স্ট্রাকচারটা সম্পূর্ণ ভুলে যাবে। ক্লিয়ার? তবে এটা একটু মাথায় রাখবো। 1 নম্বর পজিশনে হাইড্রোক্সিল গ্রুপটা উপরে থাকবে। আমরা জানি যে যতগুলো কার্বোহাইড্রেট, এটা কিন্তু একটা কার্বোহাইড্রেট, তাই না? এটা কার্বোহাইড্রেট না? কার্বোহাইড্রেট ডেফিনিশন এটা কিন্তু আমি তো বলেছিলাম না, পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অর কিটোন, পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অর কিটোন। এখন তোমরা বলতে পারো স্যার এখানে অ্যালডিহাইড বা কিটোন গ্রুপটা কোথায়? আরে ভাই, এটাই ছিল অ্যালডিহাইড বা কিটোনিক গ্রুপ, ওটা হচ্ছে লিংকেজ করছে। ওটাই হচ্ছে লিংকেজ করে ক্লোজ করার কারণে এখানে আর ইয়ে করা যাচ্ছে না। হ্যাঁ, ওকে, মানে আমরা দেখতে পাইলাম যে সুগার, 2 ধরনের সুগার আছে, আরএনএ এর ক্ষেত্রে এবং ডিএনএ এর ক্ষেত্রে। শুধু পার্থক্যটা কি, ডিএনএ এর ক্ষেত্রে যে সুগারটা থাকবে সেটা 2 নম্বর কার্বনের ক্ষেত্রে ডিঅক্সি, ডি মানে অপসারিত, মানে অক্সিজেনটা অপসারিত হয়ে যাবে। ডিঅক্সি মানে অক্সিজেন অপসারিত, অক্সিজেনেশন মানে কি, অক্সিজেন অ্যাডিশন মানে অক্সিজেন যোগ করা, আর ডিঅক্সি মানে
অক্সিজেন অপসারণ করা। তাহলে ডিএনএ মানেই বলা হচ্ছে ডি মানে হচ্ছে হলো স্ট্রাকচারটা বলা হচ্ছে, হাইড্রোক্সিল গ্রুপটা 1 নম্বর কার্বন হাইড্রোক্সিল গ্রুপটা উপরের দিকে, 2-3 এর নিচের দিকে থাকে, তারপরে হচ্ছে 4 নম্বরের নিচে হাইড্রোজেন থেকে উপরে হচ্ছে 5 নম্বর কার্বনে CH2OH, 4 নম্বর কার্বনে হচ্ছে হলো CH2OH থাকবে। এটাকে বলা হচ্ছে হলো ডি রাইবোজ। এখন ডি তে যদি 2-ডিঅক্সি বলে, এই জন্যই ডিএনএ বলা হচ্ছে 2-ডিঅক্সি। এই ডি মানে হচ্ছে ডিঅক্সি, হ্যাঁ 2 মানে 2 নম্বর কার্বনে ডিঅক্সি মানে হচ্ছে অক্সিজেন চলে যাবে। দেখো এইখানে যে 2 নম্বর কার্বনে অক্সিজেন ছিল এখানে আর নেই, এখানে উপরেও হাইড্রোজেন নিচেও হাইড্রোজেন। ক্লিয়ার? এই জন্য বলা হচ্ছে D2-ডিঅক্সি রাইবোজ। ওকে, তাহলে এটা হচ্ছে আমরা দেখতেছি যে যদি 2 নম্বর কার্বনে যদি কোন রকম কোন অক্সিজেন না থাকে, উপরেও হাইড্রোজেন নিচেও হাইড্রোজেন, 5 কার্বন বিশিষ্ট যে রাইবোজ সেটাকে আমরা বলতেছি D2-ডিঅক্সি রাইবোজ, যেটা হচ্ছে ডিএনএ এর মধ্যে থাকে। আর আরএনএ এর মধ্যে থাকে এরকম, আরএনএ হচ্ছে কোনো অক্সিজেনটা অপসারিত থাকে না, অক্সিজেনটা থাকে যায়। তার মানে 1 নম্বর কার্বনে হাইড্রোক্সিল উপরের দিকে, 2 নম্বর কার্বনে হাইড্রোক্সিল নিচের দিকে, 3 নম্বর কার্বনে হাইড্রোক্সিল নিচের দিকে, 4 নম্বর কার্বনের উপরে একটা CH2OH গ্রুপ আছে, that is the structure of RNA. But in case of DNA you have just 2 hydrogen atom attached in the carbon 2 atoms, and all except what is that called, all other carbons are completely same with the RNA. Okay, এটা সবাই বুঝতে পারছো? জি স্যার। Yes, sir. তাহলে আমরা দেখলাম যে পিরিমিডিন পিউরিন বেস, এটা হচ্ছে নাইট্রোজেনের বেসগুলো স্ট্রাকচার, এবং সেই সাথে সুগারের স্ট্রাকচারটা দেখলাম। ফসফরিক অ্যাসিডের স্ট্রাকচারটা আমরা সবাই জানি, ফসফরিক অ্যাসিড কি H3PO, কি সরি কি বলে ফসফরিক অ্যাসিডের স্ট্রাকচারটা কি বলো তো একটু? H3PO4. H3PO4, তার মানে অক্সিজেনের ফসফরাসের সাথে 4টা অক্সিজেন থাকবে, 4টা অক্সিজেনের মধ্যে 3টা অক্সিজেন OH বন্ড হিসেবে থাকবে, আর একটা অক্সিজেন ফসফরাসের সাথে ডাবল বন্ডের লিংকেজ হয়ে থাকবে, তাই তো? এটাই তো স্ট্রাকচার। ফসফরাসের সাথে 3টা হাইড্রোক্সিল OH গ্রুপ থাকবে, তাহলে 3টা অক্সিজেন চলে গেল, 3টা হাইড্রোজেন চলে গেল লিংকেজ, আর একটা অক্সিজেন থাকলো ওটা ফসফরাসের সাথে ডাবল বন্ড হয়ে থাকবে, কারণ ফসফরাসের ভ্যালেন্সি হচ্ছে 5। তাহলে হয়ে গেল আমরা ফসফরিক অ্যাসিডের স্ট্রাকচারটাও জানি। এখানে কি স্ট্রাকচারটা দিয়েছে ফসফরিক অ্যাসিডের? দিলে হয়তো তোমাদেরকে বোঝানোর সুবিধা হতো, নাই যেহেতু আমি তবুও বলে দিলাম। এই যে এখান থেকে একটু বুঝে নাও, এই যে এই ফসফরাসের সাথে OH একটা আছে, এই ফসফরাসের সাথে এখানে একটা OH ছিল, হ্যাঁ ওগুলোই হচ্ছে বন্ড হিসেবে, মানে যে তোমার হাইড্রোজেনেশন এগুলো হয়, হ্যান ত্যান হয়। ওকে, আমরা দেখলাম তাহলে এই যে ফসফরাসের স্ট্রাকচারটা দেখলাম, ফসফরাস এটা ডাবল বন্ড হিসেবে থাকে কিন্তু, আর OH এই 3টা থাকে, এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড স্ট্রাকচার। তাহলে আমরা দেখলাম যে নিউক্লিক অ্যাসিডকে 2 ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে ডিএনএ এবং আরএনএ। এই ডিএনএ এবং আরএনএ কে যদি ভাঙি তাহলে যে কমন স্ট্রাকচারটা পাওয়া যায়, যে রিপিটিং ইউনিটটা পাওয়া যায়, সেটাকে আমরা নিউক্লিওটাইড বলি। নিউক্লিওটাইডের মধ্যে কি কি আছে? এরপরে চলে যাই নিউক্লিওটাইড, মানে আমরা কি বলেছিলাম কি কি আছে নিউক্লিওটাইডের মধ্যে? আমি তোমাদের মধ্যে থেকে একটু রেসপন্স চাই। নিউক্লিওটাইড স্যার নাইট্রোজেন বেস, সুগার রেসিডিউ, আর হচ্ছে ফসফরিক অ্যাসিড। রাইট, নিউক্লিওটাইডের মধ্যে 3টা থাকবে, 3টা কম্বাইন করা থাকবে। এখন কিভাবে কম্বাইন আছে প্রত্যেকটার সাথে, সেটাই এখানে আমরা একটু স্টাডি করব। এই নিউক্লিওসাইড মানে হচ্ছে যেখানে শুধুমাত্র নাইট্রোজেনাস বেস এবং রাইবোজ সুগারটা হচ্ছে হলো অ্যাটাচ থাকে।
তার মানে যখন এই নিউক্লিওসাইড হুইচ ইজ অ্যাটাচড থ্রু ইটস সুগার টু ফসফরিক অ্যাসিড, তার মানে এই নিউক্লিওসাইডটা যখন ফসফরিক অ্যাসিডের সাথে লিংকেজ থাকে কিসের মাধ্যমে? সুগারের মাধ্যমে। নিউক্লিওসাইডের মধ্যে সুগার আর বেজ আছে, বেজ থাকে সুগারের সাথে লিংকেজ, এই বেজ এবং সুগারকে আমরা বলতেছি নিউক্লিওসাইড, এবং এই নিউক্লিওসাইডটা যখন সুগারের মাধ্যমে ফসফরিক অ্যাসিডের সাথে লিংকেজ থাকে দ্যাট ইজ কল্ড নিউক্লিওটাইড। তার মানে যখন লিংকেজ হয়ে গেল তার মানে কি কি আছে? ফসফরিক অ্যাসিড আছে, সুগার আছে, phosphoric acid linkage with sugar linkage with nitrogenous base is termed as nucleotide, ওটাকে তাহলে আমরা বলতেছি নিউক্লিওটাইড। এখন এখানে কিভাবে কি যুক্ত থাকে দেখি আমরা একটু। এই ডিঅক্সিরাইবোজ সুগার, এটা ডিঅক্সিরাইবোজ সুগার বলতে বোঝাচ্ছে ডিএনএ এর কথাটা। ওকে, দেখি একটু। A deoxy sugar of nucleoside can attach to phosphoric acid through free hydroxyl group present and C3 or C5 to form ester linkage। তার মানে কোন কোন বন্ড দ্বারা? C3 বন্ড অথবা C5 বন্ড দ্বারা। সুগারের যে কার্বন 3 আছে এবং কার্বন 5 আছে, এই দুইটা যে কোনো একটা দ্বারা কার সাথে লিংকেজ হবে? কার সাথে? ফসফরিক অ্যাসিডের সাথে লিংকেজ হবে। ক্লিয়ার? আমরা তাহলে একটু উপরের দিকে যাই একটু বোঝার জন্য। এই যে দেখো এখানে 3 নম্বর পজিশন এটা, তাই তো? এই 3 নম্বর পজিশনে হাইড্রক্সিল গ্রুপের সাথে অথবা 5 নম্বর পজিশনের এই যে হাইড্রক্সিল গ্রুপ আছে, এই হাইড্রক্সিল গ্রুপগুলো ফসফরিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করবে, ফসফরিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে এক মলিকুল পানি বের হয়ে যায়, এখানে অক্সিজেনের সাথে ফসফরাসের সাথে একটা বন্ড হবে, যেটাকে আমরা বলতেছি ফসফেট লিংকেজ বা এস্টার লিংকেজ, এস্টার তৈরি করবে। এই জায়গাতেও হতে পারে, এখানকার হাইড্রোক্সিল গ্রুপের এখানে হাইড্রোজেন আর হচ্ছে তোমার ফসফরিক অ্যাসিডের ওয়েজ, এই দুইটা মিলে ওখান থেকে পানি বের হয়ে যাবে, এই অক্সিজেনের সাথে ফসফরিক অ্যাসিডের হচ্ছে হলো লিংকেজ হবে, হয়ে এস্টার লিংকেজ তৈরি করবে। তার মানে হচ্ছে হলো এই সুগার হচ্ছে ফসফরিক অ্যাসিডের সাথে যে লিংকেজ তৈরি হয় সেটা 2 পজিশনে হতে পারে, একটা হচ্ছে 3 পজিশন আর একটা হচ্ছে 5 পজিশন। ক্লিয়ার? একটা 3 পজিশনের লিংকেজ হতে পারে, একটা 5 পজিশনে। আমি একটু উপরে যাই তাহলে একটু তোমরা দেখতে পাবা যে দেখো তোমরা এখানে যে এই যে সুগার, এই সুগারটা যে ফসফরাসের সাথে হয়েছে লিংকেজ, এই ফসফরাসের সাথে অক্সিজেনের মাধ্যমে, এটাকে আমরা এস্টার লিংকেজ বলতেছি। এই এস্টার লিংকেজটা হয়েছে এই সুগারের, নিশ্চয়ই হয় এই সুগারের 3 নম্বর কার্বনের সাথে এই লিংকেজটা হয়েছে, অথবা হচ্ছে 5 নম্বরের সাথে। ধরে নিলাম এটা 3 নম্বরের সাথে লিংকেজ হয়েছে, এটা 5 নম্বরের সাথে লিংকেজ হবে, তাই না? এভাবে করে লিংকেজ গুলো হয়ে থাকে। ক্লিয়ার সবাই? একটু পাজল হয়ে গেল নাকি? কেউ বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, রেসপন্স করতে হবে, যেহেতু আমি তোমাদেরকে ক্লাসে দেখতে পাচ্ছি না, সুতরাং তোমরা যদি চুপচাপ থাকো আমি বোঝার উপায় নাই যে তোমরা ক্লাস করতেছো, বুঝতেছো নাকি কি অবস্থা। রেসপন্স করতে হবে, সবসময় আমার সাথে কানেকশনে থাকতে হবে, কথায় কথায় রেসপন্স করবা। রাইবোজ সুগার ইন এ নিউক্লিওসাইড, আমরা যে নিউক্লিওসাইড মানে কি? নিউক্লিওসাইড মানে হচ্ছে রাইবোজ সুগার আর নাইট্রোজেনাস বেস লিংকেজ। তাহলে যখন সুগার ইন এ নিউক্লিওসাইড ক্যান অ্যাটাচ টু ফসফরিক অ্যাসিড থ্রু ফ্রি হাইড্রোক্সিল গ্রুপ at C2, C3 or C5 to form an ester linkage। তাহলে যেহেতু আমাদের এই রাইবোজ সুগারের আরএনএ তে যদি আমরা দেখি হাইড্রোক্সিল গ্রুপটা 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর পজিশন। তোমাদের প্রশ্ন হচ্ছে 1 নম্বর পজিশনে হাইড্রোক্সিল গ্রুপ আছে, 1 নম্বর পজিশনে হাইড্রোক্সিল গ্রুপটা অ্যাকর্ডিং টু স্ট্রাকচারের মানে 3 ডাইমেনশনাল স্ট্রাকচারেই এই হাইড্রোক্সিল গ্রুপটা উপরের দিকে থাকার কারণে, মানে লং ডিসটেন্সে থাকার কারণে it will not be allowed to react with the phosphoric acid to form phosphate ester linkage। So this is totally prohibited with 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর পজিশনে যে হাইড্রোক্সিল গ্রুপগুলো আছে এগুলো রিঅ্যাকশন করবে। এখানে যেহেতু ডিঅক্সিতে 2 নম্বর পজিশনে নাই, সূত্র 3 নম্বর এবং 5 নম্বর পজিশনে ডিএনএটা করতে পারে, আর আরএনএ এর ক্ষেত্রে 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর পজিশনটা এস্টার লিংকেজ করতে পারে। ওকে, আমরা এখন আসি যে স্ট্রাকচারগুলো আমরা দেখি। প্রথম কথাটা হচ্ছে হলো নিউক্লিওসাইড। এই মেয়েদের থেকে একজন বলো নিউক্লিওসাইড মানে কি কি আছে, তার মধ্যে কি কি উপাদান আছে? স্যার সুগার আর নাইট্রোজেন বেস। আচ্ছা, সুগার আর নাইট্রোজেন বেস আছে। ওকে, তাহলে এখন বলো তোমরা
এই যে নিউক্লিওসাইড সুগার আছে আর নাইট্রোজেন বেস, সুগারটা কোনটা? এটা না, এটা হচ্ছে সুগার। সুগারের হচ্ছে হলো আমরা দেখলাম সুগারের 1 নম্বর পজিশনে হাইড্রোক্সিল গ্রুপটা উপরের দিকে থাকবে, 2 নম্বর পজিশনে ডিঅক্সি বলে এখানে কোনো 2 নম্বর পজিশনে কোনো হাইড্রোক্সিল গ্রুপ নাই, কিন্তু যদি এটা আরএনএ হইতো তাহলে হাইড্রোক্সিল গ্রুপটা কোথায় থাকতো? এটা যদি আরএনএ সুগার হইতো তাহলে হাইড্রোক্সিল গ্রুপটা কোথায় থাকতো? স্যার নিচের দুই দিকে। নাম্বার কার্বনে স্যার। দুই নং কার্বনে। 2 নম্বর কার্বনের নিচের দিকে থাকতো। আর যেহেতু এটা 2 ডিঅক্সি বলা হয়েছে, 2 ডিঅক্সি মানে হচ্ছে হলো এখানে কোনো 2 নম্বর কার্বনে কোনো হাইড্রোক্সিল অক্সিজেন থাকবে না। ওকে, 3 নম্বর কার্বনে হাইড্রোক্সিল গ্রুপ নিচের দিকে, 4 নম্বর কার্বনের নিচে হাইড্রোজেন, উপরে হচ্ছে হলো 5 নম্বর কার্বনে CH2OH গ্রুপটা আছে। ওকে, এটা হচ্ছে হলো আমরা দেখছিলাম রাইবোজ সুগারের। হ্যাঁ, এই রাইবোজ সুগারটা নাইট্রোজেনের সাথে মানে নাইট্রোজেনাস বেজের সাথে কিভাবে লিঙ্কেজ থাকে? অলওয়েজ 9 নম্বর কার্বন দ্বারা, অলওয়েজ 9 নম্বর কার্বন দ্বারা। ক্লিয়ার সবাই? জি স্যার। 9 নম্বর কার্বন মানে কি? এটা পিউরিন না পিরিমিডিন বেস? স্যার পিউরিন। পিউরিন বেস, কারণ পিরিমিডিন বেসে 9 নম্বর কার্বন নাই, ওটাতে শুধুমাত্র একটাই রিং আছে 6 নম্বর কার্বন, তাই না? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা দেখতে পাইলাম যে 1 নম্বর কার্বনের যে 1 নম্বর কার্বনের সাথে 1 নম্বর কার্বনের হাইড্রোক্সিল গ্রুপের সাথে পিউরিন বেসের 9 নম্বর নাইট্রোজেনের মধ্যে একটা লিংকেজ হয়, যেটাকে আমরা বলতেছি গ্লাইকোসাইডিক লিংকেজ। ঠিক আছে, এইভাবে করে বন্ড ফর্ম করে থাকে। এখন যদি আমি পরীক্ষা দিয়ে দিই, এগুলোর আমার নাম আছে কিন্তু আমি নামগুলোতে যাচ্ছি। আচ্ছা, এটা বলো তো আমাকে সবাই বলবা, এটা কোন ধরনের কোন বেস? এটা এই বেসটার নাম কি? স্যার অ্যাডেনিন স্যার। অ্যাডেনিন, অ্যাডেনিন বেস। অ্যাডেনিন বেস মানে কেন আমরা বলছি অ্যাডেনিন বেসে 4 নম্বর কার্বন না NH2 গ্রুপটা থাকবে। ওকে, তাহলে অ্যাডেনিন বেস যখন হচ্ছে হলো তোমার সুগারের সাথে লিংকেজ থাকবে, তখন আমরা এই যে নিউক্লিওসাইডটা পাওয়া যাচ্ছে, এই নিউক্লিওসাইডের নাম হবে অ্যাডিনোসিন। অ্যাডিনোসিন, ADENOSINE, আমরা পরবর্তীতে নামগুলো দেখতে পাবো। অ্যাডিনোসিন, এটার নাম কি তাহলে? অ্যাডিনিনের সাথে যেহেতু সুগার অ্যাটাচ, সুতরাং এটাকে আমরা বলবো অ্যাডিনোসিন। ওকে, এখন পরীক্ষা এই জন্য আমি বলে দিতে পারি যে হলো পরীক্ষা যদি আমি যে কোনো ভাবে দিয়ে দিলাম ড্র দা স্ট্রাকচার অফ দা অ্যাডিনোসিন, যেহেতু স্ট্রাকচারটা একটু বড়, একটা স্ট্রাকচার লেখার জন্য 2 মাস দিয়ে দিলাম। তুমি স্ট্রাকচারটা যদি জেনে থাকো, যদি এই স্ট্রাকচার গুলো মানে এটা কিন্তু মুখস্থেরও আবার হচ্ছে বুঝারও, যদি তুমি এটা বুঝে মুখস্থ করো তোমার কাছে বা মনে রাখার চেষ্টা করো, তাহলে তোমার কাছে এই স্ট্রাকচারটা আঁকা কিন্তু খুবই সহজ একটা ব্যাপার। আমি কিন্তু প্রত্যেকটা স্ট্রাকচার প্রত্যেকটা অংশ ভেঙে ভেঙে বলছি যে কোথায় কোন পজিশনে থাকে। আমরা সবাই দেখলাম না যে অ্যাডেনিন, গুয়ানিন এগুলোর 9 নাইট্রোজেনে একটা হাইড্রোজেন থাকে, ওই হাইড্রোজেনটা এখানকার হচ্ছে হলো 1 নম্বর কার্বনের উপরে হাইড্রোক্সিল গ্রুপ ছিল না সুগারের, এই OH আর এখানকার হাইড্রোজেন মিলে পানি অপসারিত হয়ে এই কথা আটকে যাচ্ছে, আমি শুনতে পাচ্ছি না তোমার কথা। কেউ কিছু জিজ্ঞেস করলা? কথা আটকে যাচ্ছিল, আমি কিছু বুঝতে পারি নাই। আচ্ছা, তো স্যার আমার এখানে বাফারিং হচ্ছে স্যার, মানে আমি আপনার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি। ও, এখন শোনা যাচ্ছে তো? আচ্ছা, যেটা দেখলাম তাহলে গ্লাইকোসাইডিক লিংকেজের মাধ্যমে এগুলো তৈরি হতে পারে। এটা হচ্ছিল সুগার এবং নাইট্রোজিনাস বেজের উপর বেস করে এইগুলো নিউক্লিওসাইডের নামকরণ করা হয়। যদি অ্যাডেনিন দ্বারা যুক্ত থাকে তাহলে মানে তাহলে অ্যাডেনিন যখন হচ্ছে 9 নম্বর নাইট্রোজেন দ্বারা সুগারের 1 নম্বরের সাথে হাইড্রোসাইড ওয়াটার অপসারণের মাধ্যমে গ্লাইকোসাইডিক লিংকেজের মাধ্যমে যুক্ত থাকে, সেটাকে আমরা বলতেছি অ্যাডিনোসিন। অ্যাডিনোসিন, এটার নাম হচ্ছে অ্যাডিনোসিন। সবাই বলো তো এটার নাম কি? সাইটোসিন। স্যার সাইটোসিন। সাইটোসিনের আমরা দেখছিলাম যে এই 2 নম্বর কার্বনে হাইড্রোক্সিল ছিল। অ্যাকর্ডিং টু টটোমার মানে টটোমারিক মেকানিজমের মাধ্যমে এই হাইড্রোজেনটা এইখানে চলে আসছে আর এখানে ডাবল বন্ড হয়ে গেছে। মানে এই যে এখানকার যে ডাবল বন্ডটা ছিল সেটা এখানে চলে আসছে আর হাইড্রোজেনটা এখানে চলে আসছিল। ঠিক আছে, এই যে টটোমারিজম হয়েছে। তাহলে এটাকে আমরা বলতেছি হচ্ছিল সাইটোসিন। হ্যাঁ, সাইটোসিনের
1 নম্বর নাইট্রোজেন দ্বারা তোমার হচ্ছে হলো সুগার বেসটা লিঙ্কেজ থাকবে, সেটাকে আমরা বলি এই নিউক্লিওসাইডের নামটা কি হবে? সিটিডিন, CYTIDINA, সিটিডিন, সিটিডিন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি যদি এইরকম ভাবে আরো কিছু দেখি নিউক্লিওসাইডের উদাহরণ কিভাবে লিঙ্কেজ, দেখো এটা নিউক্লিওসাইডের লিঙ্কেজটা দেখানো হয়েছিল 2টা, আমরা কিন্তু সবগুলো লিঙ্কেজ দেখাতে পারবো। আমি যদি এখন তোমাদেরকে বলে দিই যে হলো গুয়ানোসিনের স্ট্রাকচারটা কি রকম হবে। গুয়ানোসিন মানে কি? নিউক্লিওসাইড না? গুয়ানিন 9 নম্বর নাইট্রোজেনটা 1 নম্বর হচ্ছে হলো সুগারের সাথে 1 নম্বর কার্বনের সাথে, সুগারের 1 নম্বর কার্বনের সাথে গ্লাইকোসাইডিক লিঙ্কেজের মাধ্যমে যুক্ত হবে। তার মানে আমি NH-টা একই শুধু NH-টাকে যদি আমি নিচে নিয়ে আসি আর উপরে যদি OH দিয়ে দিই, তাহলে আমার সেটা হয়ে যাচ্ছে গুয়ানোসিন। ক্লিয়ার? আমি যদি সিটিডিন এটা আছে, আমি যদি বলি যে থাইমিডিন, থাইমিডিনটা দিতে বলি, থাইমিন কার মধ্যে আছে? ডিএনএ না আরএনএ এর মধ্যে? থাইমিন Timing sir DNA RNA sir. RNA. ডিএনএ এর মধ্যে DNA তে আছে। স্যার দুইটার মধ্যে স্যার। না, দুইটার মধ্যে সাইটোসিন আছে। থাইমিনটা আছে ডিএনএ তে আর ইউরাসিল আছে আরএনএ তে। আমি ছোটকালে জি মনে স্যার। রাখতাম কিভাবে, যে আরএনএ এর আর যেখানে আর আছে সেটাই আর এর মধ্যে আছে, ইউরাসিলের আর আছে আরএনএ তে আর, তো ইউরাসিল আরএনএ এর মধ্যে আছে আর থাইমিনের মধ্যে কোনো আর নাই, থাইমিন ডিএনএ এর মধ্যে আছে। এটা একটু মনে রাখতাম, আমি একটু হাসির মতো করে, তোমরা হাস্যকর কথা হলেও আমি এভাবে মনে রাখতাম, কারণ একটু উলটপালট হয়ে যেত মাঝে মাঝে, তোমাদেরও হবে, এটা খুবই স্বাভাবিক। আচ্ছা, আর নিউক্লিওসাইড গেল, নিউক্লিওটাইডের স্ট্রাকচারটাও আমরা জানি যে এই যে এটা তো ছিলই, আমরা দেখলাম যে হলো পিরিমিডিনের হচ্ছে হলো পিউরিনের 9 নম্বর নাইট্রোজেনের সাথে সুগার অ্যাটাচ থাকে। আর একটু আগে আমরা স্টাডি করছি যে ফসফেট লিঙ্কেজটা, এই ফসফেট লিঙ্কেজটা 2 রকম ভাবে হতে পারে, 3 নম্বর পজিশনে লিঙ্কেজ হতে পারে অথবা 5 নম্বর পজিশনে লিঙ্কেজ হতে পারে। ঠিক আছে, 3 নম্বর পজিশনে এবং 5 নম্বর পজিশনে লিঙ্কেজ হতে পারে। দেখো এখানে 5 নম্বর পজিশনে ফসফেট এস্টারের লিঙ্কেজটা দেখানো হয়েছে, এখানে 3 নম্বর কার্বনের সাথে ফসফেট এস্টার লিঙ্কেজটা দেখানো হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে কি কি আছে? নাইট্রোজেনাস বেজ আছে, সুগার আছে, এটা লিঙ্কেজ হচ্ছে 9 নম্বর নাইট্রোজেনের সাথে, এটা হচ্ছে পিউরিন বেজের 9 নম্বর নাইট্রোজেনের সাথে, কিন্তু যদি আমরা পিরিমিডিন বেজ নিই তাহলে 1 নম্বর নাইট্রোজেনের সাথে লিঙ্কেজ হবে। ওকে, আর হচ্ছে হলো এই দুইটাকে কম্বাইন করে আমরা বলতেছি নিউক্লিওসাইড, আর এই নিউক্লিওসাইডটা আমাদের ফসফরিক অ্যাসিডের সাথে লিঙ্কেজ হবে 5 নম্বর কার্বনে অথবা 3 নম্বর কার্বনে। যখন এই তিনটা লিঙ্কেজ হয়ে গেল, কি কি আছে? নাইট্রোজেনাস বেস, সুগার, ফসফরিক অ্যাসিড, তিনটা কম্বাইন করলে এটা কি হয়ে যাচ্ছে? বলো। নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে প্রত্যেককে জানতে হবে, আমি স্পেসিফিক। এটা যেমন দেখো, এটার নাম কি বলতো? অ্যাডিনোসিন না? মানে শুধু যদি এই নাইট্রোজেনাস বেস আর হচ্ছে হলো ইয়ে দিয়ে দিই, এই যে সুগার দিয়ে দিই, তাহলে অ্যাডিনোসিন। যেহেতু এটা মানে ডিএনএ, যেহেতু এখানে 2টা পজিশনে শুধু হাইড্রোজেনই আছে, কোনো অক্সিজেন নেই, তাহলে 2-ডিঅক্সি অ্যাডিনোসিন না? 2-ডিঅক্সি অ্যাডিনোসিন। আর অ্যাডিনোসিনের কোন পজিশনে ফসফেট গ্রুপটা লিঙ্কেজ হয়েছে? 5 নম্বর পজিশনে। তার নামটা কি হচ্ছে? 2-ডিঅক্সি অ্যাডিনোসিন। 5 কয়টা ফসফেট যুক্ত হয়েছে? একটা ফসফেট, সুতরাং 5 মনোফসফেট। 5 মনোফসফেট। এটার নামটা যদি বলি, হ্যাঁ এটা কি? এটা ডিঅক্সি না? ডিঅক্সি, তাহলে 2-ডিঅক্সি। হ্যাঁ, এই দুইটাকে একত্রে, এটা কোন ধরনের বেস? একটু আগে কেউ যেন বললা পাইরিমিডিন। হ্যাঁ, পিরিমিডিন তো বটেই, কিন্তু সাইটোসিন, এটা সাইটোসিন না? সাইটোসিন যখন হচ্ছে হলো সুগারের সাথে যুক্ত থাকে তখন আমরা কি বলি? ওটাকে সাইটিডিন বলি। হ্যাঁ, তাই না? তাহলে এটা যেহেতু বেসটা হচ্ছে, সুগারটা হচ্ছে ডিঅক্সি সুগার, তাহলে আমরা বলবো 2-ডিঅক্সি সিটিডিন। সিটিডিনের কোন পজিশনে ফসফেট গ্রুপটা লিঙ্কেজ হয়েছে? 3 নম্বর পজিশনে। কয়টা নাম, কয়টা যুক্ত হয়েছে? একটাই। 5 নম্বর পজিশনে যদি থাকতো তাহলে আমরা ইয়ে করতাম, যেহেতু একটা যুক্ত হয়েছে সুতরাং মনোফসফেট। 3 নম্বর পজিশনে যুক্ত হয়েছে, তার পজিশনটা বলে দিলাম 2-ডিঅক্সি সিটিডিন, 3 মনোফসফেট। ক্লিয়ার সবাই? ওকে, যদি স্যার একটা কোশ্চেন স্যার, ইয়েস শিওর।
স্যার এই যে 5 নম্বরে 3 নম্বরে যে যুক্ত হচ্ছে আমরা কি এটা অল্টারনেটিভ করতে পারবো যে হচ্ছে 3 নম্বরের জায়গায় 5 নম্বরে যুক্ত করলাম এমন? যদি তোমার যদি বলা হয় যে নিউক্লিওটাইডের স্ট্রাকচারটা একে দেখাও, হ্যাঁ, তাহলে তুমি ফ্রি 5 নম্বরেও তুমি যুক্ত করতে পারো, 3 নম্বরেও যুক্ত করতে পারো, এটা ইচ্ছা। কিন্তু যদি আমি একটা নেমিং দিয়ে দিই, ধরো এই নামটাই দিয়েছি যে 2-deoxy adenosine 5-monophospate, এটা হলো তোমার স্ট্রাকচারটা ড্র করতে হবে, তাহলে তোমার তখন কি করতে হবে, ফসফেট গ্রুপটা তোমার 5 নম্বর পজিশনে দিতে হবে। কিন্তু যদি আমি সিম্পল বলে দিই ড্র স্ট্রাকচার, হ্যাঁ, ড্র স্ট্রাকচার অফ এ নিউক্লিওটাইড, তাহলে তুমি যে কোনো পজিশনে ফসফেট গ্রুপটা দিতে পারো, কারণ ফসফেট পজিশন 5 নম্বরে যেতে পারে, 3 নম্বর পজিশনে যেতে পারে। ইভেন তোমরা যদি কেউ এমন করো যে 5 নম্বর পজিশনেও দিছো, 3 নম্বর পজিশনে দুইটাই দিয়েছো, সেটাও কিন্তু হবে, তখন ওটা মনে হবে না, ওটা ডাইফসফেট হয়ে যাবে। ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। আমার মনে হয় আমি স্ট্রাকচারটা নিয়ে আজকে বিস্তর আলোচনা করতে পারছি। কারো যদি কোনো কমপ্লেইন থাকে স্ট্রাকচার গুলোর মধ্যে, কেন এত কথা বললাম, সোজা কথাই হচ্ছে স্ট্রাকচারের মধ্যে আমি কোশ্চেন দিব, স্ট্রাকচার তোমরা কোশ্চেনের মধ্যে পাবাই। কেউ যদি একটু ভুল করো, তাহলে মানে কেউ যদি একটু পড়ালেখা না করো, এটা তুমি অ্যান্সার করতে পারবে না এই চ্যাপ্টারে। 6 মার্কের মতো তোমার স্ট্রাকচারের উপরে থাকবে, সোজা কথা, কোশ্চেন আউট করে দিলাম, যাও। 6 মার্কের মতো তোমার স্ট্রাকচারের উপরেই থাকবে, 12 মার্কের মধ্যে 6 মার্কই স্ট্রাকচারের উপরে থাকবে। ক্লিয়ার? এমন হতে পারে যে 8 মার্কেও থেকে গেছে, ঠিক আছে? এগুলো মানে মাথায় রাখবা, স্ট্রাকচার গুলো খুব ভালো মতো করে পড়তে হবে। ওকে, এরপরে আসি আমরা স্ট্রাকচার, তার মানে আমরা এখন সবাই ক্লিয়ার, ডিএনএ কি, আরএনএ কি, কিছুই না, এগুলো হচ্ছে 3টা কম্পোনেন্ট আছে, 3টা কম্পোনেন্ট একটা সার্টেন লিংকেজের মাধ্যমে যুক্ত হয়ে নিউক্লিওটাইড তৈরি করে। নিউক্লিওটাইড গুলো আবার হচ্ছে একটার সাথে একটা নিউক্লিওটাইড আরেকটা নিউক্লিওটাইডের সাথে এভাবে রিপিটিং ইউনিট, হাজার হাজার নিউক্লিওটাইড কম্বাইন করে তোমার তৈরি করে কি, ডিএনএ অথবা আরএনএ। ওকে, আচ্ছা, এখন আসি আমরা ডিএনএ এবং আরএনএ কিছু স্ট্রাকচার, আমরা এগুলো পড়ে আসছি, এগুলো আমরা খুব ভালো মতো করে পড়ে আসছি। এই ওয়াটসন ক্রিক এগুলো আমরা পড়ে আসছি, আমি এখানে আর বেশি মনোযোগ দিতে চাচ্ছি না। ভেরি সিম্পল, এখানে ডিএনএ কিভাবে স্ট্রাকচারটা গঠিত হচ্ছে দেখো, একটু খেয়াল করো সবাই। এখানে দুইটা এন থাকে, 5 প্রাইম এন, 5 এন আর 3 এন। 5 এন মানে বলতে কি বোঝাচ্ছে, এটা হচ্ছে 5 নম্বর পজিশনের যে হলো মানে স্টার লিংকেজটা হচ্ছে 5 নম্বর পজিশনে এখানে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। সবাই মোটামুটি ভাবে স্টাডি করা আছে, আমরা এটা নিয়ে অত বেশি আর ইয়ে করবো না, চিন্তা করবো না, আমরা চলে যাই। আবার হচ্ছে এই স্টাডির মধ্যে ইম্পর্টেন্টটা হচ্ছে দেখো, অ্যাডেনিন, এটা কিন্তু তোমার কি অ্যাডিনোসিন না, এ দ্বারা কি বলছে, অ্যাডেনিন নাইট্রোজেনাস বেসটা এখানে ছিল অ্যাডেনিন, আর টি বোঝাচ্ছে এখানে নাইট্রোজেনাস বেসটা ছিল থাইমিন। এর সাথে সবসময় থাইমিনের সম্পর্ক, এ কখনোই আর মানে অ্যাডেনিন বেসটা সবসময় থাইমিনের সাথে বন্ড ফর্ম করে ডিএনএ তে। ডিএনএ তে কি কি আছে আমরা জানি, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। এই চারটার মধ্যে অ্যাডেনিন বেস থাইমিনের সাথে সবসময় ডাবল বন্ড ফর্ম করে থাকে, এবং গুয়ানিন সাইটোসিনের সাথে সবসময় ডাবল বন্ড ফর্ম করে থাকে। ঠিক আছে, এগুলো কেন অ্যাডেনিন সাইটোসিনের সাথে করে না, অথবা কেন গুয়ানিন থাইমিনের সাথে করে না, আমরা যদি এগুলো স্ট্রাকচার দেখবো, একটু পরে স্ট্রাকচারই আমাদেরকে বলে দিবে যে হলো এখানে অ্যাডেনিনের সাথে থাইমিনের সম্পর্ক এবং কি রকম সম্পর্ক। এখানে ব্রোকেন একটা লাইন দেওয়া হয়েছে না, ব্রোকেন লাইন indicates that is present, indicates হাইড্রোজেন বন্ড, রাইট, হাইড্রোজেন বন্ড। আর এখানে কয়টা ব্রোকেন লাইন দেখা যাচ্ছে, দুইটা ব্রোকেন লাইন, মানে হচ্ছে অ্যাডেনিন সবসময় থাইমিনের সাথে ডাবল বন্ড ফর্ম করে থাকে, তার মানে দুইটা হাইড্রোজেন বন্ড প্রেজেন্ট অ্যাডেনিন আর থাইমিনের মধ্যে। গুয়ানিন আর সাইটোসিনের মধ্যে 3টা ডাবল বন্ড, 3টা হচ্ছে হলো হাইড্রোজেন বন্ড প্রেজেন্ট, 3টা হাইড্রোজেন বন্ড। ওকে, এখন আমরা আসি, তার মানে এটা হচ্ছে, আর এইটা আমরা হচ্ছে এই পাশে হচ্ছে সবসময় এই মনোফসফেটটা 3 নম্বর কার্বন দ্বারা যুক্ত হচ্ছে, এখানে মনোফসফেটটা হচ্ছে 5 নম্বর কার্বন দ্বারা যুক্ত হচ্ছে।
ওকে 5 নম্বর কার্বনেও হচ্ছে হলো মনোফসফেট যখন 5 নম্বর দ্বারা অ্যাটাচ হচ্ছে সেখানেও অ্যাডিনিন আছে, গুয়ানিন আছে, থাইমিন আছে, সাইটোসিন আছে। আবার মনোফসফেট যদি 3 নম্বর লিংকেজের মাধ্যমে যুক্ত হয় সেখানেও কিন্তু থাইমিন, সাইটোসিন, অ্যাডিনিন সব বেজ আছে। হ্যাঁ, তার মানে সবই সম্ভব এভাবে করে। এখন আসি আমরা এইখানে যে হলো অ্যাডিনিনের সাথে থাইমিন কিভাবে বন্ড ফর্ম করে থাকে, এই জন্য আমি বলছি স্ট্রাকচার গুলো খুব ইম্পর্টেন্ট। খেয়াল করো, সাইটোসিন মানে কি আমরা জানি যে 2 নম্বর পজিশনে একটা হাইড্রোক্সিল গ্রুপ থাকবে। এখানে 2 নম্বর পজিশনে হাইড্রোক্সিল গ্রুপ ছিল। এই হাইড্রোক্সিল গ্রুপটা টটোমারিজমের মাধ্যমে এই ডাবল বন্ডটাকে এখানে দিয়ে দিচ্ছে, ফলে এটা ডাবল বন্ড হয়ে গেছে আর হাইড্রোজেনটা এখানে চলে আসছে। ক্লিয়ার? এটা টটোমারিক ফর্মটা দেখানো হয়েছে। ওকে, আচ্ছা, এই যে আমরা দেখছি যে সাইটোসিনের সাথে গুয়ানিনের কয়টা বন্ড থাকে? সাইটোসিনের সাথে গুয়ানিনের সবসময় 3টা হাইড্রোজেন বন্ড থাকে। কোথায় কোথায়? এখানে হচ্ছে হলো সাইটোসিন দেখলাম, আর এখানে হচ্ছে গুয়ানিন। আমরা জানি গুয়ানিনের হচ্ছে 2 নম্বর পজিশনে অ্যামিনো গ্রুপ থাকবে আর 4 নম্বর পজিশনে হাইড্রোক্সিল গ্রুপটা থাকবে। এখানে হাইড্রোক্সিল গ্রুপটা টটোমারের মাধ্যমে এটা ডাবল বন্ড হয়ে গেছে। যখন এটা ডাবল বন্ড দিব অক্সিজেনের সাথে, যদি ডাবল বন্ড হয় তাহলে এখানে আর ডাবল বন্ডটা থাকবে না। ওকে, এই তো। তাহলে টটোমারিজমটা একটু বললে ভালো হইতো স্যার। টটোমার এটা তো আমি জানার কথা, তোমরা পড়ে আসছো তো। টটোমারটা হচ্ছে হলো কিছুই না, আমরা জানি না যে হলো যদি এমন হয় কিভাবে বোঝাই তোমাদেরকে, কিটো ইনল একটা ব্যাপার তাদের সবচেয়ে ভালো বোঝাইতে পারি। ধরো এটা কিটোন, তাই না? এটা কার্বনিল গ্রুপ না? জি স্যার। এটা হচ্ছে কিটোন। এইটা যদি এমন হয় যে হলো এই ডাবল বন্ডটা ভিতরে চলে আসছে, তাহলে এই অক্সিজেনের তখন ভ্যালেন্সি কত হবে? এই বন্ডটা যদি ভিতরে চলে আসে, একটা বন্ড ভিতরে চলে আসে, তাহলে অক্সিজেনের ভ্যালেন্সি কত হবে? 1 হয়ে যাবে। কিন্তু অক্সিজেনের ভ্যালেন্সি 2 কে স্যাটিসফাই করার জন্য তখন এই হাইড্রোজেনটা আবার এখানে চলে আসবে। ক্লিয়ার? জি স্যার। তাহলে তখন কি হচ্ছে, হাইড্রোক্সিল গ্রুপটা আছে আর মাঝখানে ডাবল বন্ড আছে, তখন না ইন অল ডাবল বন্ড আছে আবার হাইড্রোক্সিল গ্রুপ আছে। যেখানে ডাবল বন্ড এবং হাইড্রোক্সিল গ্রুপ থাকবে, সেটা মানে ডাবল বন্ড এবং হাইড্রোক্সিল গ্রুপ একই কার্বনে যুক্ত থাকলে সেখানে খুব প্রবাবিলিটি আছে যে ডাবল বন্ডটা ভেঙে যে হাইড্রোক্সিল গ্রুপ থেকে, মানে হাইড্রোক্সিল গ্রুপটা কিটোনিক গ্রুপ হয়ে যাবার। আমি তোমাদেরকে একটু উপরেরটা দেখাইলে বুঝতে পারবা। এই যে ধরো এখানে খেয়াল করো, এখানে একই কার্বনের সাথে হাইড্রোক্সিল গ্রুপও আছে, আবার একই কার্বনের সাথে ডাবল বন্ডও আছে, তাই না? যদি এরকম কোনো ফাংশনাল গ্রুপ থাকে তাহলে এখানে খুবই চান্স আছে যে এই হাইড্রোক্সিল গ্রুপটা ডাবল বন্ড হয়ে যাবে, মানে এই ডাবল বন্ডটা এখানে চলে আসবে, এটা ডাবল বন্ড হয়ে যাবে আর এই হাইড্রোজেনটা এখানে চলে আসবে। তার মানে তখন এটা ডাবল বন্ড হয়ে যাবে, মানে কিটোনিক অক্সিজেন হয়ে যাবে আর এখানে NH হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার, এবার বুঝতে পারছি স্যার। মানে এক কথায় যে হলো এই ধরনের একই বন্ড, একই কার্বনে হাইড্রোক্সিল এবং ডাবল বন্ড থাকলে এটা 50% এমন অবস্থায় থাকে আর 50% হচ্ছে ওরকম কিটো অবস্থায় থাকে। এটাকে বলা হচ্ছে ইন অল অবস্থা, আর ওটা হচ্ছে কিটো অবস্থা। 50% কিটো অবস্থায় থাকে আর 50% ইন অল অবস্থায় থাকে। তার মানে দুইটা স্টেটই এক্সিস্ট করে সিস্টেমের মধ্যে। যেমন এখানে কি সম্ভব? অবশ্যই সম্ভব, কারণ একই কার্বনে হাইড্রোক্সিল গ্রুপ আছে, ইন গ্রুপটা আছে, মানে অ্যালকিন ডাবল বন্ডও আছে। এখানেও সম্ভব। এটাতে সম্ভব? হ্যাঁ, এটা তো সম্ভব হতে পারে, কারণ এখানে হচ্ছে হলো এই এইচটা যেহেতু ডাবল বন্ডটা এখানে চলে নাইট্রোজেনের সাথে ডাবল বন্ডটা হয়ে গেলে হাইড্রোজেনটাকে এখানে দিতে পারে, অথবা এটা সবগুলোতে কিন্তু কিটো ইনল টটোমারিজম সম্ভব, মানে টটোমারিজমটা সম্ভব। এখন চলে যাও ওখানে ডাবল বন্ডটা কিভাবে তৈরি হচ্ছিল। আচ্ছা, এখানে ডাবল বন্ডটা দেখলাম। তাহলে যখন রিভিউ করতেছি আমরা, গুয়ানিনের যে 2 নম্বর পজিশনে অ্যামিনো গ্রুপ আছে, অ্যামিনো গ্রুপের হাইড্রোজেনটার সাথে এটা ডাবল হাইড্রোজেন বন্ড হচ্ছে। আমরা জানি হাইড্রোজেন বন্ড কিভাবে তৈরি হয়। 3 নম্বর পজিশনে এখানে যেহেতু কিটো ফর্মটা তৈরি হয়েছিল, কিটো ফর্মটা টটোমারের মাধ্যমে হাইড্রোজেনটা এখানে চলে আসছে। এই হাইড্রোজেন এই যে সাইটোসিনের সাথে 3 নম্বর নাইট্রোজেনের সাথে বন্ড ফর্ম করে আসছে। আবার এই যে গুয়ানিনের হচ্ছে হলো অক্সিজেনটার সাথেও কিন্তু এর বন্ড ফর্ম করে আছে। 4 নম্বর কার্বনে যে অ্যামিনো গ্রুপটা আছে, অ্যামিনো গ্রুপের সাথে বন্ড ফর্ম করে আছে, এইভাবে করে বন্ড ফর্ম করে থাকে।
অ্যাডিনিনে 2 ধরনের থাকে, অ্যাডিনিনে কেন 3 ধরনের হয় না? দেখো এখানে যেমন দেখো গুয়ানিনের সাইটোসিন গুয়ানিনের মধ্যে কিন্তু এরকম মোর ইলেকট্রোনেগেটিভ মোর ইলেকট্রোপজিটিভ, এটা মোর ইলেকট্রোপজিটিভ মোর ইলেকট্রোনেগেটিভ মোর ইলেকট্রোপজিটিভ মোর ইলেকট্রোনেগেটিভ মোর ইলেকট্রোনেগেটিভ মোর ইলেকট্রোপজিটিভ, এগুলো পাশাপাশি থাকার কারণে এগুলো হাইড্রোজেন বন্ড ফর্ম করছে। এখানে এখানে মোর ইলেকট্রোনেগেটিভ, এটাও মোর ইলেকট্রোনেগেটিভ, তাই না? তার মানে এখানে বন্ড ফর্ম করার কোনো চান্স নাই। তাহলে চান্সটা আছে কোথায়? এখানে আছে, যেহেতু হচ্ছিল এখানে হাইড্রোজেন, এখানে নাইট্রোজেন, মোর ইলেকট্রোনেগেটিভ মোর ইলেকট্রোপজিটিভ, সো ইট উইল মেক এ হাইড্রোজেন বন্ড। এন্ড এখানে আমরা দেখতে পাচ্ছি যে থাইমিনের মধ্যে এখানে হচ্ছে হলো সম্ভব। ক্লিয়ার? অ্যাডেনিন এবং থাইমিনের মধ্যে ডাবল বন্ড হয়, কেন ডাবল বন্ড হয়? শুধুমাত্র এখানে 2 জায়গাতেই এরকম ডাবল বন্ড থাকে, এই জায়গাটায় কোনো রকম এরকম কোনো লিংকেজ নাই যে হাইড্রোজেন আছে। এখানে যদি কোথাও হাইড্রোজেন থাকতো এই কার্বনের সাথে অথবা এই কার্বনের সাথে, তাহলে এখানে হাইড্রোজেন বন্ড ফর্ম করা সম্ভব ছিল। কিন্তু সাইটোসিন গুয়ানিনের ক্ষেত্রে আমরা স্ট্রাকচারে যাই, দেখতে পাচ্ছি যে এখানে গুয়ানিনের এই 2 নম্বর NH গ্রুপটা 2 নম্বর পজিশনে থাকার কারণে এখানে এটা চলে আসছে, একটা হাইড্রোজেন চলে আসছে। হাইড্রোজেন আসার কারণে এখানে একটা মানে তোমার হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারছে। সো সাইটোসিন এবং গুয়ানিনের মধ্যে হাইড্রোজেন বন্ড আছে, অ্যাডেনিন থাইমিনের মধ্যে হাইড্রোজেন বন্ড আছে, এরকম। ঠিক আছে, পরীক্ষা যদি দেওয়া হয় কখনো draw the hydrogen bond present in cytosine, সরাসরি বললাম draw the hydrogen bond present in DNA, তাহলে ডিএনএ এর মধ্যে সাইটোসিন গুয়ানিনের বন্ড আছে, তোমরা এটা ড্র করবা, এটা ড্র করবা, নিশ্চয়ই এটা ড্র করতে আমি 2 মার্কস দেব, এটা 2 মার্কস, এটা 2 মার্কস, তোমার 4 মার্কস হয়ে গেল। ড্রটা যদি করতে পারো তোমার মার্কস চলে আসলো। বারবারও বলতেছি স্ট্রাকচারের উপরে 6 থেকে 8 মার্কস চলে আসতে পারে, তো স্ট্রাকচার সবাই ভালো করে পড়বা। আরএনএ এর ক্ষেত্রে একই রকম অবস্থা, ওগুলো আর বললাম না। আর আরএনএ শুধু একটু একটু তোমরা পড়বা, আরএনএ এর রোলটা কি। আমরা জানি ডিএনএ এবং আরএনএ এর রোলটা কি, ফিজিক্যাল মানে এটা কি, কেউ বলতে পারবা ডিএনএ এর রোলটা কি? খুবই সিম্পল ভাবে কেউ বলতে পারবে? সে কাঠামো গঠনে সাহায্য করে ডিএনএ। কাঠামো গঠনে সাহায্য করে ডিএনএ না আরএনএ। হ্যাঁ ডিএনএও করে, ডিএনএ রোলটা খুবই মাইনর। ডিএনএ মেইন রোলটা হচ্ছে হলো কাঠামো গঠনে সাহায্য করে সাধারণত আরএনএ। হ্যাঁ আরএনএ হচ্ছে হলো বডির হচ্ছে সবকিছু ঠিক করে দিচ্ছে, যে হলো কিভাবে যেমন প্রোটিন তৈরি হবে, কিভাবে প্রোটিন তৈরির সব কাজগুলো আরএনএ এর দায়িত্ব। আর ডিএনএ এর কাজটা কি? ডিএনএ হচ্ছে হলো বংশ এনকোড করে, হ্যাঁ কোড করে, রাইট, গুড, এটাই হচ্ছে হলো মেইন কাজ হচ্ছে ডিএনএ। ঠিক আছে, জেনেটিক ইনফরমেশন গুলো হচ্ছে হলো স্টোর করে রাখে ডিএনএ, এইগুলো হচ্ছে ডিএনএ এর কাজ। সুতরাং সবাই 2 থেকে 3টা রোল ডিএনএ এবং আরএনএ মনে রাখবা। ঠিক আছে, এগুলো খুবই সহজ জিনিস এবং এগুলো তোমাদের জানা দরকার, কারণ এই মেটাবলিজম প্রসেসগুলো আমাদের বডিতে অলওয়েজ হচ্ছে তো, তাই না? দেখা যাচ্ছে যে হলো একটা বাচ্চা তার পরিবারের গুণাগুণগুলো বহন করতেছে। দেখবা যে সাধারণত যারা হচ্ছে হলো খুবই হাইলি এডুকেটেড তাদের ছেলেমেয়েরা কিন্তু এডুকেটেড হওয়ার চান্সটা বেশি, কারণ মানে আছে ব্যাপার আছে এই কোয়ালিটি গুলো। আমি ঠিক আসলে মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট না, বিধায় হচ্ছে হলো আমি এটা ভালো বলতে পারবো না, বাট আসলে ডিএনএ সাধারণত জেনেটিক ইনফরমেশন গুলোকে কপি করে এবং এটা হচ্ছে হলো বংশ পরম্পরায় এই গুণগুলোকে তারা হচ্ছে প্রোভাইড করে। মেবি আমি সোজা বাংলায় বলে দিলাম, তোমরা এগুলো একটু স্টাডি করবা। ডিএনএ এবং আরএনএ এর রোলটা কি বেশি স্টাডি করা দরকার নেই, 2টা থেকে 3টা করে রোল করবা, যে ডিএনএ এর মেইন কাজগুলো কি, আরএনএ এর মেইন কাজটা কি। আর আরএনএ এখানে একটা খুব আছে, খুব সুন্দর একটা, যে ডিএনএ আরএনএ ইনভলভ ইন প্রোটিন সিনথেসিস which involves 2 important process of transcription and translation। এটা একটু পড়বা তোমরা। Transcription থেকে the genetic information contained in DNA is incorporated into mRNA, messenger RNA। তার মানে ডিএনএ এর মধ্যে যে জেনেটিক ইনফরমেশন গুলো ছিল, সে কালো না সাদা, সে তার চোখগুলো সুন্দর মানে তার চোখগুলো কি কালো না সাদা, সে মানুষটা গায়ের কালার কালো না ফর্সা, সেই তথ্যগুলো ধরে রাখতেছে ডিএনএ, এবং সে হচ্ছে এই তথ্যটা মেসেঞ্জার আরএনএ কে বলে দিবে যে এ হচ্ছে এরকম বর্ণের। ওকে, এখন হচ্ছে সে যাই করবে কি ওই প্রসেসের মাধ্যমে ইনফরমেশন প্রোভাইড করতেছে। দ্য ডিএনএ স্ট্র্যান্ডস আনকয়েল মানে
the mRNA having a nucleotide sequence complementary to that of uncoiled DNA strand is assembled. For example, for DNA strand with sequence, যে আমরা জানি সিকোয়েন্সটা কি ATGC, আবার উল্টা ভাবে হয়ে যাবে TACG। আমরা দেখলাম এখানে AT, এখানে ডাবল বন্ড আছে, GC ট্রিপল বন্ড আছে, আবার উল্টা যাবে TA চলে আসবে, এখানে GC ছিল উল্টা যাবে CG, এরকম ভাবে। The complementary RNA assemble is, তাহলে কমপ্লিমেন্টারি অ্যাডিনিনের কমপ্লিমেন্টারি ইউরাসিল চলে আসছে, সরি কি বলে থাইমিনের কমপ্লিমেন্টারি ইউরাসিল আসতেছে, অ্যাডেনিন, সাইটোসিন, তারপরে গুয়ানিন, আবার AUG, এভাবে করে। মানে সোজা কথা কি থাইমিনটাকে ইউরাসিলে কনভার্ট করে দিচ্ছে এবং সিকোয়েন্সটা মেইনটেইন করে রাখছে, ATGC TACG। আবার যদি তাই হয় ওই টি এর জায়গায় আবার হচ্ছে হলো ইউরাসিল চলে আসবে, তাহলে ইউরাসিলের সাথে অ্যাডেনিনের বন্ড, তারপরে গুয়ানিনের সাথে সাইটোসিনের বন্ড ছিল, তাহলে আবার হচ্ছে গুয়ানিনের সাথে সাইটোসিনের বন্ড, এভাবে করে। মানে কথা কি বুঝতে পারছো আমার জিনিসটা? এটা স্যার এই যে সিকোয়েন্সটা কি স্যার সবসময় কনস্ট্যান্টই থাকবে? অলওয়েজ। তাহলে আমার কথাবার্তা তোমরা স্যার বুঝতে পারিনি স্যার, আবার একটু বললে ভালো হয় স্যার। আচ্ছা, আমরা শুধু এতটুকু জানি যে ডিএনএ এর মধ্যে একটা সিকোয়েন্স আছে। আমরা যদি এই জায়গাটায় দেখি, দেখো এখানে সিকোয়েন্স আছে অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন, তারপরে থাইমিন, অ্যাডেনিন, সাইটোসিন, গুয়ানিন, এরকম ভাবে সিকোয়েন্স, তাই না? এটা একটা সিকোয়েন্স। যখনই এই ডিএনএটা আনকয়েলড হয়ে যাবে, আনকয়েল মানে কি, এটা কি কয়েল না, পেছানো পোছানো? ইয়েস স্যার। এটা পেছানো আছে। যখন এটা আনকয়েল করে দেওয়া হবে, তার মানে কি এটা হয়ে যাবে, এই ডিএনএটা তখন করে কি, এই ডিএনএটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ কে তার হচ্ছে হলো করবে, তথ্য সাপ্লাই করবে। কিভাবে? আমরা যখনই আরএনএ দিকে, এটা প্রসেসিং এর মাধ্যমে এই ডিএনএটা থেকে যখন আরএনএ চলে যাবে, মেসেঞ্জার আরএনএ তৈরি হবে, তখন কি করবে? আমরা জানি যে ডিএনএ এর মধ্যে যে থাইমিন ছিল সেটা ওখানে কি হয়ে যায়, ইউরাসিল, তাই না? তার মানে এইখানে অ্যাডেনিন থাইমিনের সাথে যে বন্ড, যখনই এই ডিএনএটা মানে কেমিক্যাল প্রসেসের মাধ্যমে মেসেঞ্জার আরএনএ তৈরি হবে, মেসেঞ্জার আরএনএ মানে হচ্ছিল সেখানে থাইমিনটা ইউরাসিল হয়ে যাচ্ছে, ইউরাসিল হয়ে যাবে কেমিক্যাল বন্ডের চেঞ্জের মাধ্যমে। আমরা জানি থাইমিন এবং ইউরাসিলের মধ্যে পার্থক্যটা কি, থাইমিনের মধ্যে একটা মিথাইল গ্রুপ থাকে, ইউরাসিলের মধ্যে কোনো মিথাইল গ্রুপ থাকে না। হ্যাঁ, ওপেন হবে, ওপেন চেইনে কেমিক্যাল প্রসেসের মাধ্যমে অ্যাডেনিন থাইমিনটা অ্যাডেনিন ইউরাসিল হয়ে যাচ্ছে, গুয়ানিন সাইটোসিন ছিল, তার মানে তখন কি হয়ে যাবে দেখো তো, অ্যাডেনিন ইউরাসিল, গুয়ানিন সাইটোসিন, তারপরে ইউরাসিল অ্যাডেনিন সাইটোসিন গুয়ানিন, এরকম হবে। কিন্তু তার মানেটা কি, এই মেসেঞ্জার আরএনএটা বলে দিল যে হলো ডিএনএ এর মধ্যে এই পজিশনে থাইমিন ছিল, এটা হচ্ছে হলো তোমার মেসেঞ্জার আরএনএতে এসে ইউরাসিল হয়ে গেছে। এটাই হচ্ছে হলো এইভাবে করে সিকোয়েন্স গুলো মেনটেন করতে থাকে, এটাই বলা হয়েছে। ওকে, আর আসি আমরা হচ্ছে হলো ট্রান্সলেশন। ইট ইজ দ্য প্রসেস বাই হুইচ দ্য নিউক্লিওটাইড সিকোয়েন্স ইন মেসেঞ্জার আরএনএ, নিউক্লিওটাইড যে সিকোয়েন্সটা মেসেঞ্জার আরএনএ যেটা আমরা উপরে দেখলাম, formed by transcription are identified by translational RNA। হ্যাঁ, এটা হচ্ছে আইডেন্টিফাই করে, এটা চেক করে দেয়, and accordingly the order of amino acid in the protein being synthesized is determined। এবং এই যে যখন ট্রান্সফার আরএনএ এর কাজটা হচ্ছে হলো মেসেঞ্জার আরএনএ তে কি হয়েছে, কি ঘটনাগুলো ঘটছে সেটা সে আইডেন্টিফাই করবে, এবং আইডেন্টিফাই করে সেই অনুযায়ী অ্যামিনো অ্যাসিড সিনথেসিস করবে, অ্যামিনো অ্যাসিড গুলো সিনথেসিস করবে। ঠিক আছে, ফর ইচ অ্যামিনো অ্যাসিড দেয়ার ইজ অ্যাট লিস্ট ওয়ান স্পেসিফিক ট্রান্সফার আরএনএ and the transfer RNA serves as an amino acid carrier as well as the interpreter of genetic code। আমার মনে হয় এই জিনিসটা তোমরা একটু থেকে দেখো তো, মানে মেডিকেল সায়েন্সের
যারা আছে স্টুডেন্ট মেডিকেল সায়েন্সে তোমাদের যদি কোনো ফ্রেন্ডরা থাকে আরো ভালো হয়, তোমরা হচ্ছে হলো ইউটিউবে এটা জিনিসটা একটু ভালো করে ঘাটাঘাটি করবা, যে হলো ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন অথবা হচ্ছে হলো ডিএনএ থেকে হচ্ছে তথ্য নিয়ে কিভাবে হচ্ছে প্রোটিন সিনথেসিস করতেছে বা অ্যামিনো অ্যাসিড সিনথেসিস করতেছে মেসেঞ্জার আরএনএ এর মাধ্যমে যে এবং ট্রান্সলেশনাল আরএনএ এর মাধ্যমে যে কিভাবে এইগুলো সিনথেসিস হচ্ছে জিনিসগুলো যদি দেখো তাহলে আমার মনে হয় এটা খুব সহজে তোমরা বুঝতে পারবে জানতে পারবা। ওকে, সো আমার সোজা কথা স্যার ছিল এই যে ট্রান্সক্রিপশন বা ট্রান্সলেশনের মেকানিজমটি কি আমাদের দরকার হবে কিনা এখন? খুব একটা দরকার পড়বে না, খুব একটা দরকার পড়বে না, জাস্ট মানে আসলে ঘটনাটা কি ঘটতেছে এই জিনিসগুলো একটু জানানোর জন্য কথা বলার জন্য একটু বলা। তোমরা হচ্ছে ডিএনএ এবং আরএনএ এর রোলটা একটু ভালো করে পড়বা, সেই সাথে হচ্ছে হলো নাইট্রোজেনাস বেস গুলো কি, প্রথম কথা হচ্ছে ডিএনএ কি আরএনএ কি। ডিএনএ একটা নিউক্লিক অ্যাসিড তাই না, তাহলে হচ্ছে হলো ডিএনএ আরএনএ, তারপরে হচ্ছে হলো তোমার নিউক্লিওটাইড কি নিউক্লিওসাইড কি, তারপরে হচ্ছে হলো নাইট্রোজেনাস বেস গুলো কি কি রকম, তারপরে হচ্ছে হলো তোমার সুগারটা কি রকম, ফসফেট লিঙ্কেজ গুলো কি রকম ভাবে কোথায় হয়ে থাকে, এগুলো পুরো ওভারঅল স্ট্রাকচার গুলো কি রকম, এই জিনিসগুলো তোমরা স্টাডি করবে। ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। স্যার হ্যাঁ, তারপরে ডাবল হাইড্রোজেন বন্ড গুলো কিভাবে থাকে, এই যে এই স্ট্রাকচার গুলো অ্যাডেনিন নিউক্লিওটাইডের স্ট্রাকচার নিউক্লিওসাইডের স্ট্রাকচার কি রকম হবে যদি স্পেসিফিক ভাবে বলে দেই যে draw the structure of adenosine, draw the structure of cytidine, draw the structure of guanosine, draw the structure of thymidine, draw the structure of what is that uridine, হ্যাঁ এরকম ভাবে যদি বলা হয় তাহলে তোমাদের তখন যেটাই বলবো সেটার স্ট্রাকচার তোমাদেরকে ড্র করতে হবে। যদি তোমরা কোনো রকম কোনো প্রবলেম ফিল করো তোমরা নেক্সট ক্লাসে আমাকে আস্ক করতে পারো। আমাদের আজকের ক্লাসটা শেষ এবং এই চ্যাপ্টারটাও শেষ, আর এর পরের দিন আমি তোমাদেরকে পলিমারাইজেশন চ্যাপ্টারটা শেষ করাবো। সেটা এই তোমাদের শেয়ার করে দেখি, একটু শেয়ার কথা বলো। জি স্যার। জি স্যার। তোমরা যে সেদিন একটা ভিডিও তৈরি করলা, মানে আমরা হচ্ছে ল্যাবে যে কাজটা করলাম, ল্যাবে যে ভিডিওগুলো রেডি করা হলো ওটা কি অ্যাসেম্বল করছো? জি স্যার, আমি তো আপনাকে মেল করে দিয়েছিলাম। ও মাই গড, রিয়েলি? ছুটিতে থাকার কারণে আমি ওগুলো চেকও করি নাই। আচ্ছা আমি চেক করবো, ওগুলো সম্পূর্ণ অ্যাটাচ করে দিছো না? জি আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে আমি ওখানে সাউন্ড রেকর্ড করে আমি ওটা তোমাদেরকে প্রোভাইড করব। আর তোমাদের বাকি কাজটা আরেকদিন আসতে হবে। তোমরা এই 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 মঙ্গলবার তোমাদের ল্যাব আছে না? জি স্যার আছে। হ্যাঁ, এই মঙ্গলবারে আমি বাকি কাজটা শেষ করে আমরা ল্যাবটা মোটামুটি কমপ্লিট করব। যখন ল্যাবে চলে আসবা আমি ল্যাবে হচ্ছে বাকি ফাংশন গ্রুপ কিভাবে অ্যানালাইসিস করতে হবে আমরা ওটা একটু দেখাই দিব, দেখাই দিয়ে জাস্ট তোমাদেরকে একটু ইয়ে করবো। যদিও এটা মানে খুব কনক্রিট নলেজ হবে না, বাট কিছুটা দিতে হবে যেহেতু এখন নিয়ম সিস্টেম আমাকে করতেই হবে। হ্যাঁ, আর হচ্ছে তোমাদের মনে হয় ক্লাস টেস্টের ডেট দিয়েছে? জি স্যার। কবে? স্যার রুটিন আপনাকে মেল করে দিয়েছি, একটু দেখতে হবে স্যার। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নেবো না, তাছাড়া তোমরা একটু আমাকে জানাই দিও। আর ক্লাস টেস্টটা দেখি আমি অনলাইনে তোমাদের পরীক্ষাটা নিয়ে নেব, ঠিক আছে? আমি জাস্ট এখানে হচ্ছে আমি ক্লাসরুমে হচ্ছে তোমাদের কোয়েশ্চেন গুলো দিয়ে দিব, তোমরা ওগুলো দেখে সাথে সাথে তোমরা অ্যান্সার করবা, অ্যান্সার করে আমাকে প্রোভাইড করবা। ওকে ঠিক আছে, তাহলে ভালো থেকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।